জুন 2026 পাটনার মুসাল্লাপুর হাট। এই সেই জায়গা যেখানে বিহারের লক্ষ লক্ষ ছেলে মেয়ে সরকারি চাকরি হওয়া স্বপ্ন নিয়ে কোচিং সেন্টারে আসে। এই রাতে একটি কোচিং সেন্টারে হামলা হয়। 15 থেকে 20 জন লোক পাথর ছুঁড়তে শুরু করে। অফিসটি ধ্বংস হয়ে যায়, বোর্ডগুলো ভেঙে ফেলা হয়। একজন নিরাপত্তা কর্মীকে এতটাই মারধর করা হয়েছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আর তারপর অন্ধকারে গুলির শব্দে পুরো এলাকা জুড়ে প্রতিধ্বনি হয়। এটা কোনো সাধারণ কোচিং সেন্টার ছিল না, এটা ছিল খান স্যারের কোচিং সেন্টার, যেখানে খান স্যার তিনি ভারতের অন্যতম বিখ্যাত একজন শিক্ষক। ইউটিউবে তার 2.5 লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। কিন্তু গল্পের মোড় হলো তিনি তার কোচিংয়ের জন্য আক্রমণের শিকার হয়েছিলেন। আর কয়েকদিনের মধ্যেই খান স্যারের বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং অস্ত্র আইনের মতো গুরুতর অভিযোগ আনা হয়। যিনি আক্রমণ হয়েছিলেন তিনি অভিযুক্ত হয়ে গেলেন। আর এটা তো ছিল কেবল শুরু। চলুন জেনে নেওয়া যাক সেই রাতে কি ঘটেছিল এবং খান স্যারের হঠাৎ পড়ে যাওয়ার আসল কারণটা কি ছিল। কারণ আসল কারণটা সেটা নয় যা আপনাকে বলা হয়। খান স্যারের কোচিং সেন্টারে হামলার পরে 9 দিন আমরা বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। 5ই জুন হত্যার চেষ্টা এবং অস্ত্র আইনের ধারাগুলোর সাথে খান স্যারের নাম এফআইআরে যুক্ত করা হয়। আর সেই একই সপ্তাহে বিহার ফায়ার সার্ভিসের তাদের কোচিংয়ের একটি অগ্নি নিরাপত্তার পরীক্ষা পরিচালনা করে। এতে বহু ক্ষয়ক্ষতি নথিভুক্ত হয়। আর 1 সপ্তাহের মধ্যে মেরামতির বিজ্ঞপ্তি বন্ধ করে দেওয়া হলো। এবার গদি মিডিয়ার পালা এলো। চ্যানেলের প্রিয় খান স্যার হঠাৎ করে ফয়জাল খান হয়ে গেলেন। फैसल खान বলা হচ্ছিল যে খান স্যার পালিয়ে গেছেন। অপারেশনটি খান স্যারই চালাচ্ছিলেন। এসআইটি খবরটা প্রকাশ করেছিল। আর এসআইটির সাথে দেখা खान सर को गिरफ्तार करने के लिए एसआईटी की टीम पटना और उसके आसपास के जिलों में दबिश दे रही है, लेकिन खान सर का कुछ अता पता नहीं है। করলেই তাকে গ্রেপ্তার করা হবে। কিছু নিউজ চ্যানেল খান স্যারকে মাফিয়া বলতে শুরু করেছে। এই চ্যানেলে धीरे धीरे करके खान सर ने इनके ही कोचिंग को हड़प लिया। একটি সাক্ষাৎকারে এসেছিল যে খান স্যার এই কোচিং অন্য কারো কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। একটি চ্যানেলে এক গ্রামের চাচাকে ধরেছে। তিনি তার বিরুদ্ধে জনগণের জমি দখলের भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब অভিযোগ করছে। আর তার কোটি কোটি টাকার সম্পত্তি इसकी जमानत नहीं होनी चाहिए। अरबों खरबों रुपए का इतने दिनों में इसने जमीनें खरीदी, मकान लिया, कहाँ से आया? আছে। অন্য একটি সাক্ষাৎকারে দাবি করা হয়েছিল যে খান স্যার প্রথমে তার নাম অভিজিৎ সিং বলে উল্লেখ করেছিলেন। अरे शुरू में तो नाम इसने अमित सिंह बताया। हमको सनातन पसंद है या मैं सनातन को मानता हूँ, उसके लिए 10-10 किलो राखी बंधवाने का আর সেই রাখি বাঁধার ভান করেন। তারপর 7ই জুন অঞ্জনা ওমস ক্যাপস দিল্লির হাইকোর্টে খান স্যারের বিরুদ্ধে মানহানির মামলা দায় করেন। মাত্র 9 দিনের মধ্যে ভারতের সবচেয়ে জনপ্রিয় শিক্ষককে ফায়ার অপরাধী হিসাবে ঘোষণা করা হলো। চলুন সত্যটা দেখি, চলুন ব্যক্তির রেকর্ড দেখি। 2019 সালে খান স্যার খান জিএস রিসার্চ সেন্টার নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেন। তিনি সবচেয়ে কঠিন বিষয়গুলো তার দেশীয় ভাষায় কৌতুক আর গল্পের মাধ্যমে ভেঙে ভেঙে বোঝাতেন। আর ধীরে ধীরে তার চ্যানেলটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে তার 2.6 কোটি সাবস্ক্রাইবার হয়ে যায়। কিন্তু তার কোচিংয়ের মজার বিষয় হলো একদিকে ভারতের কোচিং সেন্টারগুলো পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা নেয়, যেমনটা আপনারা হয়তো জানেন। কিন্তু অন্যদিকে খান স্যার একই জিনিস অনেক কম খরচে শেখান। তিনি গরিব শিশুদের অল্প মূল্যে শিক্ষা দিতেন, যা তারা অন্য কোথাও নাও পেতে পারে। আর এটা শুধু শিক্ষা নিয়ে নয়, সাম্প্রতিক তিনি পাটনায় একটি হাসপাতাল খুলেছেন। সেখানে রক্ত পরীক্ষা মাত্র 7 টাকায় এবং ইসিজি খরচ 25 টাকায় করা হয়। এই হাসপাতালের অস্ত্রোপচারের খরচ সরকারি হাসপাতালের চেয়েও কম। এত বছর ধরে এই কাজটা হওয়ার আগ পর্যন্ত এই সমস্ত নিউজ চ্যানেলগুলো তাকে বড় বড় সাক্ষাৎকারের জন্য ডাকতো। তখন কেউ তার নাম মনে রাখেনি, কেউ তাকে ফয়জাল খান বলেনি। He is making a deep impact on India's youth. तो जोरदार तालियों के साथ स्वागत करें खान सर का। प्लीज वेलकम खान सर, टीचर, सोशल वर्कर एंड फाउंडर। প্রশ্ন হলো 2 জুন রাতে এমন কি ঘটেছিল যে সবকিছু হঠাৎ উলটপালট হয়ে গেল? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা বিষয় লক্ষ্য করুন। 2019 সালে খান স্যার একটি ছোট ঘর থেকে একটি ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন। তার কোনো বড় দল ছিল না, কোনো মিডিয়া হাউসের সমর্থন ছিল না। তার কাছে শুধু একটি ক্যামেরা, একটি বোর্ড এবং শেখানোর প্রতি
প্রবল আগ্রহ ছিল। আর কয়েক বছর পর তার প্রভাব এমন পর্যায়ে পৌঁছায় যে পুরো ব্যবস্থাই তার পেছনে থাকে। সেই রাতে হামলার পর খানশেয়ার একটি বিবৃতি দিয়েছিলেন যে তার কোচিং সেন্টারের সামনে 8 থেকে 10 রাউন্ড গুলি চালানো হয়েছিল এবং তিনি এই হামলার জন্য তার প্রতিদ্বন্দ্বী কোচিং জ্ঞানবিন্দু জিএস একাডেমিকে দায়ী করেছেন। তার অভিযোগের ভিত্তিতে এই কোচিং সেন্টারের পরিচালক রোশন আনন্দ স্যারকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু রোশন আনন্দ বলেছেন বিহার পুলিশ পরীক্ষায় তার প্রতিষ্ঠানের ভালো ফলাফলের পর তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছিল আর খানশেয়ার তার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছেন যে সিসিটিভি ফুটেজে এবং স্থায়ী অনুসন্ধানে গুলি চালানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু পরদিন একটি ভিডিও সামনে আসে যাতে খানশেয়ারের 2 জন নিরাপত্তা কর্মীকে শূন্যে গুলি ছুটতে দেখা যায়। এরপর পুলিশ ওই 2 রক্ষীকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে স্বয়ং খানশেয়ার তাদের গুলি চালাতে বলেছিলেন। পুলিশের ভাষ্যমতে খানশেয়ার বলেছিলেন, কিসের জন্য অপেক্ষা করছো, গুলি চালাও, যা হওয়ার হবে আমি সামলে নেব। খানশেয়ার জানান যে গুলির ওপর দিক থেকে চালানো হয়েছিল এবং তার নিরাপত্তা রক্ষীরা বাতাসে গুলি ছুড়ল আর সেটা ছিল কেবল আত্মরক্ষার স্বার্থে, কারণ তাদের প্রহরীকে পিটিয়ে আধমারা করা হয়েছিল। तो वहाँ पे मारने लग गया, हमको बेहद रड से बहुत बार मार मारा था, जिससे हमारा से पूरा हमारा शरीर ढीला हो गया था। बॉडीगार्ड के पास लाइसेंस मिला है, उसका काम क्या, किसी इंसान को मरते मत छोड़ो, ये बेचारा मर जाता क्या इस पे माला चढ़ने का इंतजार करे या हवाई फायरिंग करेगा। जैसे पुलिस आ गई है बॉडीगार्ड का काम खत्म। আর পুলিশ আসতে দেরি করছিল। পুলিশ আসার সাথে সাথে দেহরক্ষীর কাজ শেষ হয়ে গিয়েছিল। তার দেহরক্ষী বলছিল যে गालियां दे रहे थे और मार भी रहे थे। ये भी बोले थे कि तुम वो खान सर के 3-4 दिन में बम से उड़ा देंगे कोचिंग। হামলাকারীরা খানশেয়ারকে 3 থেকে 4 দিনের মধ্যে বোমা মারার হুমকি দিয়েছিল এবং গুলিবিদ্ধ করার হুমকি দিয়েছিল। এরপর 5ই জুন এফআইআর এ খানশেয়ারের নাম যুক্ত করা হয়। এটা নিয়ে ভাবুন, পুলিশ 24 ঘন্টা আগে বলছিল যে কোনো গুলি চলেনি, এখন তারা তাদের কথা ঘোরাচ্ছে। হঠাৎ করে মামলাটা এখন খানশেয়ারের বিরুদ্ধে চলে গেল। रात के अंधेरे में मेरे यहाँ कोई आया है, हमारे गार्ड को मार के अधमरा कर दिया। पुलिस के आने में टाइम लग रही है, उस बीच क्या हम लोग फूल फेंके या आरती लेके खड़े हो कि भाई हमें भी मार। এ বিষয়ে একটি সঠিক তদন্ত হওয়া উচিত সত্য প্রকাশ করতে, কিন্তু প্রশ্ন হলো এই ঘটনার কারণেই কি সব নিউজ চ্যানেল খানশেয়ারের পেছনে লেগেছিল? এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, আর এটা বিশ্বাসযোগ্য নয়, কারণ আসল গল্পটা 2 জুন শুরু হয়নি, এটা শুরু হয়েছিল 1 মাস আগে। 3 মে নেট পরীক্ষা হয়েছিল। 22 লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসে, কিন্তু প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গিয়েছিল এবং 12ই মে পরীক্ষাটি বাতিল করা হয়। এরপর অনেক শিক্ষক ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং সরকারের কাছে প্রশ্ন তুলতে শুরু করেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলা হয় এবং সবচেয়ে জোরালো কণ্ঠস্বরটি ছিল খানশেয়ারের। তিনি এনটিএ কে चोरों बोलेছিলেন। एनटीए गंदगी फैलाए हैं तो साफ इनके अब्बा के करेंगे। चोट्टा कहीं का कहता है कि पैसा नहीं लेंगे, जो उनका लॉस हुआ वो कौन भरपाई करेगा? कोई बनारस का रहने वाला है, उसका सेंटर जा रहा है कान। খানশেয়ার ছাত্রছাত্রীদের কণ্ঠের কথা তুলে ধরেছিলেন যে কিভাবে পরিবার ঋণ নিয়ে মায়ের গহনা বন্দুক রেখে ছেলে মেয়েকে পড়ায়। गरीब लोग 30 से 40% ऐसा बच्चा है जिसके पिताजी या तो कर्जे लेके भेजे हैं, मंगलसूत्र तक गिरवी रख। বাচ্চারা পশুর মতো ট্রেনে করে পরীক্ষা দিতে যায়, আর অনেক বাচ্চার কাছে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার মতো যথেষ্ট টাকাও থাকে না। এই পুরো বিষয়টি ভিত্তিতে দেশ জুড়ে ছাত্রছাত্রীরা এবং ককরোচ জনতা পার্টিও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে। কিন্তু এত কিছুর পর মোদী সরকার কি করছে? তারা কেবল ঘোষণা করছে যে কাগজপত্র পরিবহনের জন্য তারা বিমান বাহিনী ব্যবহার করতে পারে এবং খানশেয়ার এই ঘোষণা নিয়েও প্রশ্ন তুলেছে। पेपर पहुंचने की समस्या नहीं थी कि एयरफोर्स का हम यूज कर रहे हैं, समस्या थी जहां से छप रहा है, जहां से बन रहा है वहीं पे लीक हो जा रहा है। এই সমস্ত প্রশ্ন সরকারি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রসঙ্গে জড়িত ছিল। কিন্তু 29শে মে যখন নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্ক চলছিল, তখন সঞ্চালিকা অঞ্জনা ওমস ক্যাপস সরকারকে প্রশ্ন করার পরিবর্তে শিক্ষকদের 2 টাকার শিক্ষক বলে তাচ্ছিল্য করে। उसमें भी आजकल हो गए हैं स्टार टीचर्स, यूट्यूब वाले स्टार टीचर्स, जिनको कुछ जानना ना कौड़ी, खाली व्यूज बटोरते हैं, पैसे वसूलते हैं। মানে সরকারের কাছে প্রশ্ন তোলার সাহস তাদের নেই, উল্টো তারা শিক্ষকদের দোষ দেয়। আর অঞ্জনা ওমস
মোদিজি অন্তত কিছুটা ধারাবাহিক বজায় রাখুন। नमस्कार, आप देख रहे हैं हल्ला बोल, आपके साथ मैं हूं अंजना ओम कश्यप। এই চ্যানেলগুলো এই শিক্ষকদের প্ল্যাটফর্ম দিয়েছিল এবং তাদের প্রচার করেছিল। তারা তাদের অবস্থান পরিবর্তন করে এই শিক্ষকদের ওপর নির্যাতন শুরু করলো, শুধুমাত্র এই কারণে যে সরকারকে তারা জিজ্ঞাসাবাদ করছিল। সরকারকে বাঁচানোটা জরুরি ছিল। যখন এটি ভাইরাল হলো, সব শিক্ষকই প্রতিক্রিয়া জানালো। तुम्हारी जिम्मेदारी थी ये पूछने की कि पेपर लीक क्यों हो रहे हैं। शिक्षक बिरादरी से इस नफरत का स्रोत क्या है? दो कौड़ी के असल में मीडिया वाले जो चंद पैसों के लिए सही को सही और गलत को गलत नहीं बता। মিডিয়া কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছিল, এই লোকগুলো কিভাবে শুধু সরকারের নামে চিৎকার করে আর পূজা করে। এখানেও সরাসরি আক্রমণটা করলেন খান স্যার। তিনি অঞ্জনা ওম স্ক্যাবসকে দালাল বলেছেন এবং তার বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ করেছেন। अंजना तुम गलत करती हो और दलाली की कमाई की। जब भी दलाली करोगी चेहरे से ना, जो एक वास्तविकता थी वो खत्म हो जाएगी। এমন অনেক ঘটনা আছে যেখানে তিনি ভুয়ো খবর ছড়িয়েছেন। এবার চলুন তারিখগুলো একসাথে করে ক্রোনোলজি দেখা যাক। 29শে মে খান স্যার গদি মিডিয়ার বড় অ্যাঙ্কারকে দালাল বলেছিলেন। 2 জুন তার কোচিংয়ে হামলা হয়। সেই সপ্তাহে 5ই জুন এফআইআর দায় করা হয়। মিডিয়া খান স্যারের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক প্রচার অভিযান চালায় এবং 7ই জুন দিল্লির হাইকোর্টে অঞ্জনা ওমস 2 কোটি টাকার মানহানির জরিমানা করার অভিযোগ আনা হয়। আর এই অপমানের কারণ ছিল কি? কারণ খান স্যার তাদের ভুয়ো খবরের দোকান বলেছিল। आज भी तलवे चाट के आई हैं। दलाली की कमाई की खराबी। अंजना तुम नाम नहीं ले सकती हो टीचरों का। अगर टीचर 2 कौड़ी के हैं तो तुम फोकट की भी नहीं। অঞ্জনা জি, আপনি কি ওই লক্ষ লক্ষ মানুষের পর্যবেক্ষণ করবেন? বাস্তবে এই গুলির ঘটনা এবং এই কোচিং সেন্টারের মধ্যকার সত্যটা ছিল নিছকই একটি কাকতালীয় ঘটনা, আর সেটা একটা অজুহাতে পরিণত হয়েছিল। তাদের একটি সুযোগ করে দিল এবং পুরো যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেল। সবচেয়ে বড় লক্ষ্য ছিলেন খান স্যার, কারণ সেখানে হিন্দু মুসলিম যোগের বিষয়টিও ছিল। আর পেপার লিক থেকে মনোযোগ সরানোর জন্য হিন্দু মুসলিমরা ছিল একজন শক্তিশালী অস্ত্র। খান স্যারকে উদাহরণ হিসেবে ব্যবহার করে অন্য শিক্ষকদের হুমকি দেওয়া হচ্ছিল যে যদি তারা ছাত্রদের বিরুদ্ধে আওয়াজ তোলে তাহলে তাদের সাথেও একই রকম আচরণ করা হবে। আর শুধু খান স্যারই নন, এলাহাবাদে যখন নিট পেপার লিক এবং অন্যান্য বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করছিল, তার পরের দিনই উত্তরপ্রদেশের সরকার 3টি বড় কোচিং সেন্টার বাজেয়াপ্ত করে। এগুলো ছিল এসব শিক্ষকদের কোচিং সেন্টার যারা শিশুদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। সত্যিটা হলো দেশের যুব সমাজ খুবই ক্ষুব্ধ। এই প্রশ্নপত্র ফাঁস, এই বাজে শিক্ষা ব্যবস্থা নিয়ে সবাই অতিষ্ঠ। এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা মানুষকে বাঁচতে দেয় না। মানুষ যখন জেগে উঠেছে, একত্রিত হচ্ছে, একসঙ্গে আওয়াজ তুলছে, আর সরকার ও তাদের চক্র জনগণকে বিভক্ত করতে এবং তাদের কণ্ঠস্বর দমন করতে সর্বাত্মক চেষ্টা করছে। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি যে প্রতিবাদ হয়েছিল সেদিকে তাকান। এই মামলাটি দেখুন। একজন সাক্ষাৎকার গ্রহণকারীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেশটিকে টুকরো টুকরো করে ফেলা উচিত কিনা। তিনি বললেন হ্যাঁ, করা উচিত। এতে ভুলটা কি? এই সেই ভিডিও। देश को 7 टुकड़ों में कर देंगे, आपको ये बर्दाश्त होगा? बिल्कुल होगा। देश को 7 टुकड़ों में बर्दाश्त कर लेगा? बिल्कुल कर लेंगे। সে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এটা দেখানোর জন্য যে ককরোচ জনতা পার্টির সমর্থক কারা। ওরা দেশদ্রোহী, ওরা দেশকে টুকরো টুকরো করে ফেলতে চায়। এরাই আসল ককরোচ। ये टुकड़े टुकड़े गैंग का नया मॉडल। हमारे देश विरोधी नारे लगाएंगे तब उनका इलाज करने के लिए आए। কিন্তু বন্ধুরা কি জানেন সত্যটা কি ছিল? যে ব্যক্তি মাইকে কথা বলতে এসেছিলেন তাকে আসলে বিজেপির এক চাটুকার পাঠিয়েছিলেন, অভিজিৎ আয়ার। টুইটার অ্যাকাউন্টে তিনি স্বীকার করেছেন যে তিনি সেই ব্যক্তি। তাকে তার দ্বারা একজন গুপ্তচর হিসাবে পাঠানো হয়েছিল। সে আন্দোলনকে কলঙ্কিত করার জন্য ইচ্ছাকৃতভাবে কথা বলেছিল, যাতে দেখানো যায় যে ছাত্র আন্দোলনটি বিশ্বাসঘাতকে পরিপূর্ণ ছিল। কিন্তু সৌভাগ্যবশত ব্যাপারটা ছিল ঠিক তার উল্টো। তিনি যখন কথা বললেন তখন লোকেরা জানতে শুরু করলো যে এই লোকটি কে। তারা জানতে পারল যে তিনি একজন আইনজীবী ছিলেন। তখন তার বিরুদ্ধে মামলা দায় করা হয়। তখন তার বন্ধু অভিজিৎ আয়ার এসে টুইট করে বলেন, আমারই লোক, ছেড়ে দেন, সে শুধু মজা করেছিল। এই আন্দোলনকে কলঙ্কিত করার জন্য তারা যে বিভিন্ন পন্থা অবলম্বন করবে এটা তারই একটি উদাহরণ মাত্র। কিন্তু মনে রাখবেন,
আপনাদের ঐক্য বজায় রাখতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আওয়াজ তুলতে হবে। কারণ তারা এই 3টি শব্দকে সবচেয়ে বেশি ভয় পায়। শিক্ষা দিন, আন্দোলন করুন, সংগঠিত হন। এই কারণেই শিক্ষকদের লক্ষ্যবস্তু বানানো হয় এবং তাদের বদনাম করা হয়। যারা সংগঠিত হওয়ার চেষ্টা করে, যারা আন্দোলনকে অর্থাৎ তেলাপোকা পার্টিকে বদনাম করা হয় এবং তাদের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।